তোমার পুরনো প্রেমিক তোমার বাড়িতে থেকে যাচ্ছে, তুমি কিছু বললে না? আমি জানি না অব্র, কোনটা ঠিক আর কোনটা ভুল। এখন সব একরকম মনে হয়। তোমার জন্য আমি কিছুই না, তাই তো? তুমি তুমি এমন কিচ্ছু বলো না যেটা তুমি নিজেও ঠিক জানো না। আমি জানি তুমি আমার অভিনয়ের বাইরে কিছু ফিল করেছো। তোমার চোখে আমি সেটা দেখেছি। হয়তো সেটা ভুল ছিল, হয়তো আমি তোমাকে বুঝে ফেলেছিলাম ভুল করে। তুমি তো আমার প্রেমিক না, ভাড়ায় নেওয়া ছেলে। ভালোবাসা কি ভাড়ায় পাওয়া যায়? এই প্রশ্নটাই একদিন খেলে গেল এক মফস্বলের এক মেয়ের মাথায়। পারিবারিক চাপে সমাজের চোখে নিজেকে প্রমাণ করতে সে একদিন বিজ্ঞাপন দেয়, 7 দিনের জন্য প্রেমিক চাই ভাড়ায়। একজন ছেলে আসে অভিনয় করতে, কিন্তু অভিনয়ের মাঝে ভালোবাসা চুপি চুপি ঢুকে পড়ে তাদের জীবনে। কিন্তু বাস্তব বড় নির্মম। যেখানে অনুভব সত্যি হলেও সন্দেহ আর সমাজ বারবার প্রশ্ন তোলে, ভাড়ায় নেওয়া প্রেমিক কি সত্যি প্রেমিক হতে পারে? শুনুন এক অভিনব ভালোবাসার গল্প, যেখানে চুক্তি দিয়ে শুরু হলেও শেষ হয় নিঃস্বার্থ ভালোবাসায়। মফস্বলের এক ছোট শহর, এখানে পাত্র দেখা যেন জাতীয় উৎসব। আর তিথি, সে এক গলা উঁচিয়ে বিয়ের কথা শুনলেই দৌড়ে পালায়। কিন্তু এ যাত্রায় সে পালাতে পারল না। আবার পাত্রের ছবি। আম্মু, আমি চাকরি খুঁজছি, বর না। চাকরি না হোক, বরটা তো হোক। তোমার বয়স 25 পার করে ফেলেছ, সমাজ কি বলবে? সমাজ আমার ইএমআই দেবে না মা, শুধু বিচার করবে। তোমার জায়গায় থাকলে আমি বর ভাড়া করে আনতাম। 7 দিনের প্রেমিক শুধু পারফর্ম করে যাবে। আইডিয়াটা খারাপ না। তিথি ল্যাপটপে বিজ্ঞাপন লিখছে। 7 দিনের জন্য প্রেমিক চাই, অভিনয় জানলে ভালো, রোমান্টিক হইতেই হবে না, মায়ের সামনে হাসি মুখে আর মাঝে মাঝে হাত ধরা যথেষ্ট। পারিশ্রমিক আলোচনা সাপেক্ষে, যোগাযোগ ইনবক্সে। কাজে দিলে ফেসবুকে পোস্ট দিয়ে দিই। তিথি জানে না এই বিজ্ঞাপনটা কেবল এক ভুয়া প্রেমিকের গল্প না, এটা তার জীবনের সত্যিকারের প্রেমের শুরু। তিথি সত্যিই বিজ্ঞাপন দিয়েছিল। অনেক অদ্ভুত ইনবক্সের মধ্যে থেকে একজনকে পছন্দ করে, নাম অভ্র। সে সময় মতো চলে আসে, কিন্তু তাকে দেখে তিথির মুখ থমকে যায়। ওই তো এল কি ওই, একটু বেশি শুনো না। হ্যালো, আমি বিজ্ঞাপনের উত্তরে এসেছি। সিভি এনেছো? না, তবে প্রেমিক হিসাবে অ্যাক্টিং স্কিল টেস্ট করে নিতে পারেন। মায়ের সামনে প্রেমিক সাজতে হবে, সাহস আছে? সাহস না থাকলে তো ভাড়ায় প্রেমিক হয় না। তিথি, এ কে? ও অব্র, আমার মানে আমি তিথির বন্ধু, একটু স্পেশাল বন্ধু বলা যায়। স্পেশাল মানে কি? মানে মা, তুমি তো সব সময় বলো বিয়ের আগে কিছুটা সময় একে অপরকে জানা দরকার, তো আমরা জানছি। ও, এখনকার ছেলেমেয়েরা বেশ দ্রুত জানাশোনা করে। তিথি, এটা তো একদম সিনেমার মতো ছেলে রে, বড্ড বেশি রিয়েল। চুপ করো, এটা একটা অ্যাক্ট, মনে রেখো। তুমি জানো না বোধ হয়, প্রেম অ্যাক্টিং করতে করতে একদিন সত্যিটা বের হয়ে পড়ে। তিথি নিজের প্ল্যান অনুযায়ী এগোচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না তার অভিনয়ের প্রেমিক নিজেও ধীরে ধীরে কিছু একটা অনুভব করছে। তিথি ভেবেছিল এই 7 দিনের অভিনয় সহজ হবে, কিন্তু অভ্র যে শুধু ভাড়ায় প্রেমিক নয়, সে যেন পরিস্থিতির ভিতর ঢুকে পড়ে, এমন কিছু করে যা তিথিরও প্ল্যানের বাইরে। তুমি বেশ ভালো অ্যাক্ট করো জানো। তুমি তো রীতিমতো অস্কার লেভেল অভিনেতা। ভালোবাসা তো একটাই, অভিনয়, তাই না? চোখে চোখ রাখা, মুচকি হাসি, সময় মতো দুঃখ দেখানো। সবই যদি অভিনয় হয়, তাহলে আসল জিনিস কোথায়? হয়তো যেখানে স্ক্রিপ্টেড থাকে না, শুধু অনুভব থাকে। বৌদি ছাদে এসে হঠাৎ বলে, তোমরা এত চুপ করে বসে আছো কেন? মায়ের সন্দেহ হয়ে গেছে কিন্তু। কি? মা নিচে বলেছিল ওদের মাঝে একটু বেশি বোঝাপড়া দেখছি।
তো বুঝতে দিন না, অভিনয় তো করতে এসেছি। তুমি অত সিরিয়াস কেন অভিনয়? কারণ আমি সিরিয়াস অভিনয় করি। তিথি হাসতে গিয়েও হঠাৎ থেমে যায়। সিরিয়াস অভিনয় নাকি কিছু অন্যরকম কথা লুকিয়ে আছে ওর কথায়? সে বুঝতে পারে না, কিন্তু অনুভব করে এই খেলাটা শুধু তার নিজের কন্ট্রোলে নেই। আর অভ্র এত নিখুঁতভাবে প্রেমিকের চরিত্রে ঢুকে গেছে যে তিথি একটু হকচকিয়ে গেছে। কিন্তু তার মাথায় তখন অন্য চিন্তা। বাড়ির সবাই যেন বেশি বেশি বিশ্বাস না করে ফেলে। শোনো, তুমি একটু বেশি বেশি রিয়েল হয়ে যাচ্ছ, একটু কম অভিনয় করো। তুমি কি বলছো সেটা জানো? কম প্রেমিক হতে বলছো আমায়? এটা তো আমার ক্যারিয়ারের অপমান। এইটা কেরিয়ার? ভাড়ায় প্রেমিক হওয়া? সিজনাল প্রজেক্ট, মাঝে মাঝে ফুল টাইম প্রেমিকের অফারও আছে। তোমার পর আমারই সন্দেহ হচ্ছে, তুমি আসলে পেশাদার প্লেবয় না তো? ড্রয়িং রুমে কাকিমার আগমন। ওই তিথি, শোন মা, কাল বিকেলে দেখলাম ছাদে তুমি ছেলের হাত ধরেছ। কি, তুমি অভ্রর হাত ধরেছিলে? না মানে ধরেছিলাম কি না, মানে আন্টি অ্যাক্সিডেন্টালি হ্যান্ড হোল্ডিং ছিল, ওর পায়ের কাছে তেল পড়েছিল, আমি ধরতে গিয়ে মানে স্লিপ। ভালো এক্সকিউজ, তেল থেকে প্রেম। এইসব আধুনিক যুগে আমাদের কিছু বোঝা যায় না। ওকে বিয়ে করে ফেলো, প্রেমিক আর প্লট দুই ঠিক থাকবে। তুমি আমার বাড়িতে এসে পুরো নাটক বানিয়ে ফেলছো। তুমিই তো স্ক্রিপ্ট লিখেছো, আমি শুধু অভিনয় করছি। কিন্তু আজকাল মনে হয় তুমি আর অভিনয় করছো না। তুমিও তো ভুলে যাচ্ছ আমার একটা চুক্তির সম্পর্কের ভেতরে আছি। ঠিক আছে, কাল তোমাকে অভিনয় শেখাবো আমি, কম রোমান্টিক প্রেমিক কিভাবে হওয়া যায়। তারা দুজনেই জানে এটা অভিনয়, কিন্তু অভিনয়ের সংলাপের বাইরেও কিছু কথা জমে উঠছে। আর আশেপাশের হাস্যকর পরিস্থিতি সেই আবেগের পর্দা একটু একটু করে সরিয়ে দিচ্ছে। তিথি আর অভ্রর ফেক প্রেমিক প্রেমিকা নাটক দিন দিন যেন বাড়াবাড়ির দিকে এগোচ্ছে। সে তারা নিজেরাও মাঝে মাঝে ভুলে যাচ্ছে কে কিভাবে অভিনয় করছে। এমন সময় ঘটলো একটা ঝটকা। তিথির বাবা, যিনি কর্মসূত্রে বাইরে ছিলেন, হঠাৎ ফিরে এলেন বাড়িতে। আর তখনই সব গন্ডগোল পাকিয়ে উঠল। এই তো তোমার বাবা হঠাৎ। বাস পড়লো রে, নাটক এখন মঞ্চে। কি এখন কি অভ্রকে বর্ষাচিয়ে রাখবো? ভাড়াটা তো বাড়তেই পারে এখন। ড্রয়িং রুমে সবাই বসে। এই ছেলে কে? ও তো তিথির মানে ঘনিষ্ঠ বন্ধু, মানে একটু বেশি, মানে মা প্লিজ থামো। স্যার, আমি অভ্র, আপনার মেয়েকে সম্মান করি। আমরা একে অপরকে সময় দিচ্ছি জানার জন্য। এখানকার ছেলেরা সবাই সময় চায়, চাকরি করে। জি স্যার, একটা স্টার্ট আপ চালায়, সামান্য রেভিনিউ কিন্তু অনেক সম্ভাবনা। কি সেটা প্রেম ভাড়ায় দেয়া? বৌদি প্লিজ চুপ। তুমি বাবার সামনে এত সিরিয়াস কেন? কারণ আমি জানি আমি শুধু নাটক করছি না, আমি দায়িত্ব নিয়ে অভিনয় করছি। আর কিছু দায়িত্ব মন থেকে আসেও। তুমি তুমি ঠিক বলছো না তো? তুমি ভয় পাচ্ছ যদি নাটকটা বাস্তবে বদলে যায়? আমি ভয় পাই না, আমি শুধু বাজে অভ্যেসে অভ্যস্ত হয়ে পড়তে চাই না। তারা দুজনেই বুঝতে পারছে কিছু বদলাচ্ছে। অভিনয় আর বাস্তবের মাঝখানে একটা দাগ ছিল, সেটা যেন মুছে যাচ্ছে। আর ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ডাক আসে। তিথি, কাল তোমার বিয়ের কথা উঠবে পাড়ার পান্ডে দাদার ছেলের সঙ্গে। তিথির বাবা অভ্রকে মোটামুটি ভালো চোখে দেখলেও এখনো সন্দেহে আছেন। তিথি তাই ঠিক করে বাবা মা যেন অত বেশি সিরিয়াস না হয়, তার জন্য অভ্রকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। কিন্তু অভ্র যেন আজ অন্য মুডে এসেছে। দেখো, অভিনয় একটা মাত্রা পর্যন্ত মজার, এখন বাড়ির লোক সিরিয়াস হয়ে পড়ছে, সেটা আমার পছন্দ না। মানে তুমি চাইছো আমি কম প্রেমিক হই? হ্যাঁ, প্লিজ আমার চোখে চোখ রাখার অভিনয় করো না।
মা তো মনে করছে আমরা প্রেমে পড়েই গেছি। কে বলছে পড়িনি? কি বললে? বললাম তো পড়িনি, অ্যাক্টিং এর কথা বলছিলাম। নিচে বৌদির সাথে তিথির কথা। তুই তো একদম কনফিউজ হয়ে যাচ্ছিস। তুই চুপ কর, ও তো শুধু পেমেন্ট পাবে বলে এসব করছে। কিন্তু তোর চোখ তো বলে পেমেন্ট ছাড়াও কিছু জমা পড়েছে। আবার ছাদে অভ্র তিথির পাশে দাঁড়িয়ে। তুমি যদি না বলো তাহলে আমি বলবো। কি বলবে? এই অভিনয়টা আমার সেরা রোল। আমি চাই না এটা শেষ হোক। সব রোলের তো শেষ থাকে। হয়তো, কিন্তু কিছু গল্প এমনভাবে শেষ হয় না যেভাবে স্ক্রিপ্টে লেখা ছিল। দুজন চুপ। তিথি জানে অভ্র হয়তো শুধু খেলছে, অথবা হয়তো নয়, কিন্তু কিছু অনুভব এমন যা বলেও ঠিক বোঝানো যায় না। আর কিছু সম্পর্ক এমন যেখানে কেউ কারো দিকে চায় না, তবু চোখ সরাতেও পারে না। তিথি আর অভ্রর অভিনয়ের গল্প দিনে দিনে জমে উঠেছে, কখনো হেসে, কখনো চুপ থেকে। কিন্তু আজ ঘটলো এক অদ্ভুত কাণ্ড। তিথির বাবা হঠাৎ পুরোনো অ্যালবাম বের করলেন, আর সেখানে এক ছবিতে দেখা গেল অভ্র। তিথি তো হতবাক, অভ্র নিজেও চুপ। এই দেখো, এটা তোমার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি। এটা পিকনিকের। ওরে, এই ছবিটাই তো তিথির মুখে এমন ভাব যেন কেউ প্রেমে পড়েছে। মা, ওইসব বাদ দাও। এই ছেলে কে? এই ছবির এখন দাঁড়িয়ে আছে? কি বলছো বাবা? এই অভ্র তো। একই ছেলে। অভ্র, তুমি তো তখন ছিলে না আমাদের পরিচয়। এই ছবিটা কোনো স্কুলের অনুষ্ঠানের না। হ্যাঁ, আমাদের করণের বাচ্চাদের প্রোগ্রাম ছিল। বছর 2007 কি 2008 হবে। আমার মা তখন এই শহরে থাকতেন। হয়তো আমি মায়ের হাত ধরে এসেছিলাম, মনে নেই ঠিক মতো। আমরা তাহলে আগে কখনো এক ফ্রেমে ছিলাম? সন্ধ্যায় ছাদে তিথি একা দাঁড়িয়ে। এত মানুষ, এত শহর, হাজার লোকের মাঝে তাকিয়ে আবার ফিরে পেলাম, নাকি সবই কাকতালীয়? ছবির ফ্রেমে একসাথে থাকলে কি সম্পর্ক হয়? না, কিন্তু মনের ফ্রেমে কেউ জায়গা পেয়ে গেলে সেটা মুছেও ফেলা যায় না। তোমার ছবির বাইরে যদি থাকতাম, তুমি কি আমায় ডাকতে? ভাড়া দেওয়া প্রেমিকের চুক্তিতে এসব প্রশ্ন থাকে না। তাহলে নতুন চুক্তি লিখি। প্রেম যখন ধীরে ধীরে জমে, তখন তার রং হয় ছবি ধরা আলোয় মিশে যাওয়া রঙের মতো। একটা পুরনো ছবি আজ একটা নতুন অনুভবের দরজা খুলে দিল, কিন্তু এখনো কেউ কাউকে কিছুই বলেনি, শুধু চোখে রাখা এক ক্রাশ কৌতূহল। তিথি ও অভ্র ঠিক করেছিল 7 দিনের ভাড়ায় প্রেমিক মানেই 7 দিনের নাটক। কিন্তু নাটকের মেয়াদ শেষ হওয়ার আগেই কিছু অনুভব চুক্তির বাইরে চলে যাচ্ছে। তিথি তা মানতে চায় না, অভ্রও বলে না কিছু, কিন্তু একবার সে নিজেকে ঠিক আটকাতে পারে না। তিথির ঘরে সন্ধ্যায়। তিথি, একটা কথা বলি। হ্যাঁ মা। এই অভ্র, ওর ব্যবহার, কথা বলার ধরন, চোখের ভিতরের কথা, তুই কি নিশ্চিত ও শুধু নাটক করছে? কেন বলছো? ওকে আমি 3 দিন আগে পাড়ার দোকানে দেখি। তুই তখন বাসায় ছিলি না, ও ফুল কিনছিল। নাম না বললেও দোকানদার বলল তিথির জন্য নিচ্ছে। কি? ড্রয়িং রুম, বৌদির সঙ্গে তিথির কথা। তুই যতই বলিস সব ফেক, কিন্তু ভাইটা রিয়েল ভাবতেছে। ও কেন সত্যি করবে? টাকা নিচ্ছে, ব্যাস। কে বলল ও টাকা নিয়েছে? মানে না, মানে আমি তো। তুই ওকে পেমেন্ট করিসনি, আর ও চাইছেও না। বারান্দা, অভ্র আর তিথি মুখোমুখি। তুমি ওই ফুলগুলো কেন কিনেছিলে? ভেবেছিলাম রোলের বাইরে কাউকে একটা ছোট্ট জিনিস দেওয়াই যায়। রোলের বাইরে? নাকি মনে মনে তুমি ঢুকে গেছো রোলের ভেতর? তোমার চোখে আমাকে কেমন লাগে তিথি? পেমেন্ট নেওয়া একটার, মাঝে মাঝে বেশি অভিনয় করে ফেলে। আর তোমার অভিনয়, তুমি এখনো নিজেকেই বোঝাও, তুমি কিচ্ছু ফিল করো না। ভাড়াটি প্রেমিকের মেয়াদ শেষের পথে, এসব প্রশ্ন বাতিল। চুক্তি শেষ হওয়ার আগেই তোমার ভয় ধরেছে, তাই না? তিথি অভ্রকে কিছু বলেনি, অভ্রও কিছু জোর করে বোঝায়নি।
তবে আজ রাতের সেই মুহূর্তে ওদের মধ্যে এরকম নীরব চুক্তি লেখা হয়ে গেছে, যতক্ষণ কেউ না বলছে ততক্ষণ সবটাই অভিনয়। তিথি নিজেকে বোঝাতে চেয়েছিল এটা একটা নাটক, একটা খেলা, কিন্তু জীবন কি সবসময় স্ক্রিপ্ট মেনে চলে? এবার নাটকের কাগজ ছিঁড়ে বাস্তবে সে কড়া নাড়ে। ডাইনিং টেবিলে সকালের সময়। বাবু, আমরা তো ঠিক করেই ফেলেছি, দুজনকে নিয়ে একটা ছোট রিং সেরিমনি করে ফেলবো, তারপর বিয়েটা একটু পরে। কি? অব্রকে আমি পছন্দ করি। ছেলেটা যত্নবান, সংযত, দায়িত্ববান। আর তোর বয়স তো। আমি কি কিছু বলেছি? আমি তো বলিনি। তুই বলিসনি ঠিকই, কিন্তু চোখ তো অনেক কিছু বলে। তিথির ঘরে অভ্র দরজায় টোকা দেয়। তিথি, তুমি ঠিক আছো? না, আমি ঠিক নেই। বিয়ের ব্যাপারে আমি কিছু জানতাম না, তারা নিজ থেকেই ঠিক করেছে। তুমি তো কিছু বলনি ওদের না করতে। আমি তোমার জন্য কিছু বলার অধিকার রাখি? আমি তো ভাড়াটে। তুমি তো টাকা নাওনি। তাই তো ভয় হচ্ছে। বাইরের বারান্দায় অভ্র ফোনে কথা বলছে। হ্যাঁ, আমি ফিরছি। এখানে আমার কাজ শেষের পথে। পিছনে তিথি চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। শেষ? তুমি কি শুধু কথা বলছিলে নাকি নিজেকেই বোঝাচ্ছিলে? এই পর্বে কেউ কিছু বলেনি একে অপরকে ঠিকভাবে, কিন্তু সম্পর্কের গভীরতম জায়গায় সবসময় শব্দ লাগে না। একটা না বলা কথাও সম্পর্ক গড়ে দেয়, আবার ভেঙেও দেয়। তিথির মন এখন দ্বিধায়। অব্রর ফোনে বলা শেষের পথে কথাটা ঘুরছে তার মাথায়। তারপরই হঠাৎ একটা জামার পকেট থেকে পাওয়া চিঠি, আর ঠিক তখনই আগমন ঘটে এমন একজনের, যার মুখ দেখে তিথির মুখ সাদা হয়ে যায়। তিথি জানে না কেন অব্রর রেখে যাওয়া একটা জামা হাতে তুলে নেয়, পকেটে হাত দিয়ে কিছু খোঁজে, একটা ভাঁজ করা পুরনো কাগজ। তুমি যখন তাকাও আমার সব অভিনয় গলে যায়। তোমার চোখে আমি একদিনও প্রেমিক অভিনয় করতেই পারিনি, হয়তো করতেই চাইনি। তিথি নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকে। হঠাৎ দরজায় বেল বাজে। কে? আমি তিথির আসল অতীত। একটা ছায়ার মতো দরজায় দাঁড়িয়ে আছে সেই ছেলেটি, যে একসময় তিথিকে ছেড়ে চলে গিয়েছিল। নাম অরণ্য। আজ ফিরে এসেছে অভ্রর উপস্থিতি জানার পরেই। তিথিও অরণ্যের মুখোমুখি। এই নতুন নাটক শুরু করলে তুমি? ভাড়ায় প্রেমিক? তুমি তো এমন ছিলে না। তুমি তো এমন ছিলে না। তুমি তো ভালোবাসা বলে ছেড়ে চলে গিয়েছিলে। তখন কেউ ছিল না অভিনয়ের জন্য। আর এখন এই ছেলেটা তোমায় কি দিয়েছে? সে কিছু দাবি করে না, সে শুধু পাশে দাঁড়িয়ে থাকে। অভ্র আসে। এই নাটকের নতুন চরিত্র। তুমি যদি নায়ক হয়ে থাকো তবে আমি সেই পল্টু টুইস্ট। তবে সাবধান, এই গল্পের নায়িকার মনটাই সবচেয়ে বড় জটিল চরিত্র। তিথি চুপ, অভ্র চুপ। অরণ্য দাঁড়িয়ে হাসে, আর শ্রোতারা ভাবে কে কার জন্য সত্যি, কে শুধু নাটক, আর কে সত্যিকারের প্রেমিক। তিথির জীবন এখন যেন একটা থিয়েটারের মঞ্চ, যেখানে একদিকে দাঁড়িয়ে আছে তার অতীত অরণ্য, আর অন্যদিকে সেই বর্তমান, যা অভিনয় দিয়ে শুরু হয়েছিল কিন্তু এখনো অভিনয় কিনা সেই বোঝা যাচ্ছে না। অভ্র আর তিথি, সে মাঝখানে, দুটো চেহারার সামনে নিজের ভেতরের চেহারাটাকেই খুঁজছে। তিথির বাড়ির ড্রয়িং রুম। রাত। আমি আজকে রাতটা এখানেই থেকে যাব। তুমি আমার বাড়িতে থেকে যাবে? তোমার পরিবারের কাছে আমি এখনো পরিচিত ভালো ছেলে, কালই বেরিয়ে যাব। কিন্তু তার আগে তুমি ঠিক করে ফেলো, আমি একটা পুরনো ভুল নাকি সে একটা নতুন ভ্রম। বারান্দায় অভ্র ও তিথি। তোমার পুরনো প্রেমিক তোমার বাড়িতে থেকে যাচ্ছে, তুমি কিছু বললে না? আমি জানি না অব্র, কোনটা ঠিক আর কোনটা ভুল। এখন সব একরকম মনে হয়। তোমার জন্য আমি কিছুই না, তাই তো? তুমি এমন কিচ্ছু বলো না যেটা তুমি নিজেও ঠিক জানো না।
আমি জানি তুমি আমার অভিনয়ের বাইরে কিছু ফিল করেছো। তোমার চোখে আমি সেটা দেখেছি। হয়তো সেটা ভুল ছিল, হয়তো আমি তোমাকে বুঝে ফেলেছিলাম ভুল করে। তুমি তো আমার প্রেমিক না, ভাড়ায় নেওয়া ছেলে। ছাদে অভ্র একা বসে, অরণ্য এসে পাশে দাঁড়ায়। তুমি জানো এই নাটকটা কবে শেষ হবে? এই নাটকটা আমি শুরু করিনি, তবে শেষটা আমি করব। শেষটা কে করে সেটা গল্পই ঠিক করে। আর এখন তিথির মনটাই একমাত্র স্ক্রিপ্ট। রাতটা ঘন হচ্ছে, তিনটা হৃদয় একে অপরের চারপাশে ঘুরছে। একটা পুরনো অভিমান, একটা নতুন বিশ্বাস, আর এক গভীর দ্বন্দ্বের মধ্য দিয়ে এখন শুধু প্রয়োজন একটা সত্যি শব্দ, যেটা এখনো কেউ মুখে আনেনি। ভোর নামার আগেই অভ্র ব্যাগ গোছায়। সে কথা বলেনি তিথিকে, তবু তিথি জানে সে চলে যাচ্ছে। অভ্রর মুখে একটা কথাও নেই, তিথির চোখে কোনো অশ্রু নেই, শুধু চারপাশে যেন কান্না জমে উঠছে। বারান্দায় ব্যাগ হাতে অভ্র। যে ছেলেটা অভিনয় করতে এসেছিল সে কি নিজের চরিত্র হারিয়ে ফেলল, নাকি সে জানে তার কাহিনী শেষ এখানে? ধীর পায়ে হেঁটে অভ্র বারান্দা পার হয়ে দরজার দিকে এগোয়। দরজায় তিথি দাঁড়িয়ে। তুমি যাচ্ছ? হ্যাঁ, কিছু বলবে না? বলেছিলাম না আমি শুধু ভাড়ায় ছিলাম। তাহলে এতদিন যা যা বললে সব স্ক্রিপ্টেড? না, তোমার চোখের কোনো ডায়লগ ছিল না তিথি। তোমার চোখে যা দেখেছিলাম সেটা সত্যি ছিল, তাই তো নাটক ভুলে গিয়েছিলাম। অভ্র দরজা পেরিয়ে রাস্তায়। তিথি চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে জানে কিছু না বললে লোকটা চলে যাবে, কিন্তু এই না বলাটাই কি তার শেষ ভুল হবে? অভ্র হঠাৎ থেমে যায়, পিছনে না তাকিয়েই বলে, তিথি, হ্যাঁ? যদি আমি না যাই তাহলে তুমি কি কিছু বলবে? এক মুহূর্ত থমকে থাকে সবকিছু। তাহলে আমার এই অভিনয় করার চেহারাটা ভেঙে পড়বে? তাহলে ভেঙে পড়ো তিথি, কারণ আমি অভিনয় করতে করতে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। তিথি দৌড়ে যায়, অভ্রর হাত ধরে। তুমি যদি যাও তাহলে এই গল্পটা সত্যি হয়ে যাবে। তোমার চোখ এখনো বলছে তুমি আমায় থামাতে চাও। থেমে যাও। অভ্র আর তিথি কিছু বলছে না। তারা জানে এই সম্পর্কটা একটা গল্প ছিল, কিন্তু গল্পটা এতটাই সত্যি হয়ে গেছে যেন কেউ আর লিখে রাখতে পারবে না, শুধু বাঁচিয়ে রাখতে পারবে। তিথি অভ্র ভোরের আলোয় একসাথে বাড়ি ফেরে। চোখে ক্লান্তি, তবু মন হালকা। তারা ভাবতেও পারেনি দরজার ওপারে অরণ্য অপেক্ষা করছে, সঙ্গে এমন এক কথা যা সম্পর্কের গোড়াতেই আগুন ধরিয়ে দিতে পারে। তিথি, অব্র, তোমরা কোথায় ছিলে? সারা রাত বাইরে। ঘরের এক কোণে দাঁড়িয়ে অরণ্য, মুখে এক অদ্ভুত দৃঢ়তা। তোমরা জানতে না, তিথি আমার বলেছিল ফিরতে। তুমি কি ভুলে গেছো তিথি? যখন আমি শেষবারে ফোন করেছিলাম তুমি বলেছিলে তুমি আসো। ঘরটা জমে গেল। অভ্র তাকিয়ে রইল। তিথির বুকের ভেতরে কিছু ফেটে উঠল। তিথি এবার চুপ করে থাকলো না। হ্যাঁ, বলেছিলাম তুমি আসো, কারণ আমি এতদিন জানতাম না ভালোবাসা আর অভ্যাসের মধ্যে পার্থক্য কোথায়। মানে? তুমি ছিলে আমার অভ্যাস, কিন্তু অভ্র সে একদিন একটা চিঠিতে একটা কথায় আমার মনে সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তুমি কোনোদিন পৌঁছাওনি। তিথি, তোমার অভিনয়ের চুক্তির মেয়াদ পেরিয়ে গেছে। এখন তুমি আর ভাড়াটে কিচ্ছু না, তুমি আমার সত্যি। অরণ্য চুপ। অভ্র চোখে জল চেপে হাসে। ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ হয়তো শব্দে নয়, কিন্তু আজ তিথি শব্দকে জিতিয়ে দিল, নিজের ভয়কে ছাড়িয়ে গিয়ে। তুমি বদলে গেছো। না, আমি নিজেকে চিনেছি। ভাড়ায় নেওয়া প্রেমিক, এই গল্পটা আজ থেকে শুধুই একটা নাম। তিথি আর অভ্র তারা নিজেদের নতুন গল্প শুরু করেছে, যেখানে আর কোনো স্ক্রিপ্ট নেই, শুধু সত্যি অনুভব। তিথি এখনো বুঝে ওঠেনি অরণ্য চলে যায়নি, সে লুকিয়ে গেছে। অভ্রর উপস্থিতি তাকে ধ্বংস করতে চায়, আর নিজের হারানো অধিকার
ফিরে পেতে সে এবার নাটকের আড়ালে একটা নতুন স্ক্রিপ্ট লিখছে, একটা ফাঁদ। তিথির অফিসে দুপুর। তুই জানিস তোর এই ফেক প্রেমিকের নাম এখন অনেকের মুখে মুখে ঘুরছে। ফেক কথাটা বাদ দে রিয়া, মানে তুই সিরিয়াসলি ফিল করছিস ওর চোখে একটা থেমে থাকা কষ্ট আছে যেটা কেউ অভিনয় করে না। একটু দূরে অরণ্য দাঁড়িয়ে শুনে যাচ্ছে। তিথির অফিসে একটা ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে, তোর কাজে লাগতে পারে। তুই ঠিক চাইছিস কি? আমি চাই অপরকে সরিয়ে দিতে, তার জন্য যদি ওর চাকরি নিয়ে ঝামেলা হয় তো হোক। আমি চাই তিথির চারপাশে শুধু আমার ছায়া থাকুক। তিথি তো এখন তোর না। তবে আমি তাকে আমার বানাবো, তাকে সবার থেকে আলাদা করে। অভ্র তিথির সঙ্গে সন্ধ্যাবেলায়। আমার জীবনটা এতদিন কেমন যেন রোবটের মতো চলছিল, আর এখন এখন আমার মনে হয় আমি সত্যিই বাঁচছি। তোমার জন্য নিজেকে পাল্টে ফেলতে চাই না। আমি চাই তুমি যেমন আমাকে চাও আমি ঠিক সেভাবেই থাকি, অভিনয় ছাড়া। তিথি, খেয়াল রেখো তোমার অফিসে কেউ অভ্র সম্পর্কে খোঁজ নিচ্ছে, কেউ ইচ্ছে করে কিছু করছে মনে হচ্ছে। তিথির প্রেম এখন একটা ফাঁদের ভেতর ঢুকে পড়ছে। অভ্র কিছু টের পাচ্ছে না, কিন্তু অরণ্যর ছায়া ঘন হয়ে আসছে চারপাশে। ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ হয় তখন মুখ নয়, চোখের ভাষাই সত্যি বলে। কিন্তু সমাজ শুধু চোখ পড়ে না, সে প্রমাণ চায়, আর সেই প্রমাণের ছুরি এখন অভ্রর দিকে তাক করা। অফিসের কনফারেন্স রুম, দুপুর। তিনি এই ছেলেটি অভ্র দাস, ওর বিরুদ্ধে অভিযোগ এসেছে। সে ভুল পরিচয় দিয়ে তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছে। কি? একজন অ্যানালিমান অভিযোগ করেছে সে ভাড়া প্রেমিক। সেবার অংশ এ ধরনের সামাজিক প্রতারণার প্ল্যান ছিল তার। না, অভ্র এখন কিছু করেনি, ও তো। পেছনে অরণ্য ফোনে নিচু গলায় হাসে। এখন দেখা যাক তিথি কাকে বিশ্বাস করে। ছাদে তিথি অভ্রর মুখোমুখি। তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। জানি। তুমি বললে না কিছু। এই প্রেমটা শুরুই হয়েছিল মিথ্যে দিয়ে তিথি। তাদের যদি মনে হয় আমি অভিনয় করছি, তাহলে আমি কিভাবে বলবো কখন প্রেমটা সত্যি হয়ে গেছে? তোমার এই চুপ থাকা আমার ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। তুমি যদি জানো আমি কোনোদিন তোমার সঙ্গে ফেক হয়নি, তাহলে বাকিদের বোঝাতে হবে না। রিয়া এসে তিথিকে কিছু বলে। তুই জানিস অরণ্যই এই অভিযোগের সোর্স হতে পারে। তুমি নিশ্চিত? সেই দিন ওর ফোনের স্ক্রিনে মেল দেখেছিলাম, সাবজেক্ট ছিল। তিথির মাথার মধ্যে সব গুলিয়ে যায়। অভ্রর চোখে দেখা নির্ভরতা, অরণ্যর মুখে শোনা কুৎসিত আত্মবিশ্বাস। এখন সিদ্ধান্ত শুধু তার। তিথি অভ্রর সামনে গিয়ে দাঁড়ায়, সবার সামনে। এই ছেলেটা আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভব। একে যদি কেউ ভাড়ায় আনা বলে, তবে আমি বলবো ভাড়ায় কেউ এত নিঃস্ব হয়ে ভালোবাসে না। তুমি থাকো আমার পাশে। আমি আজ থেকে কারোর কাছে কিচ্ছু প্রমাণ দেব না, তবে তোমার পাশে দাঁড়িয়ে যদি তোমার মিথ্যে বলা হয়, আমি নিজেকে সত্যি বলতে আর ভয় পাবো না। তিথি অভ্রর হাত ধরল। অভ্র তিথির চোখে তাকিয়ে মুচকি হাসল, কারণ আজ তারা আর কোনো অভিনয়ের মধ্যেই নেই। সব কিছু ছাপিয়ে এখন তারা একে অপরের বাস্তব। ভালোবাসা একসময় অভিমান হয়ে ওঠে, আর অভিমান যদি দুঃখ নিয়ে জন্ম নেয় তাহলে সে পরিণত হয় প্রতিশোধে। অরণ্য এখন প্রতিশোধ নিচ্ছে, ভালোবাসার নামেই। তিথির বাবা মায়ের বসার ঘর, দুপুর। কাকু কাকি, হঠাৎ চলে এলাম, মাফ করবেন। না না, এসো। তিথি তো এখন সবার সাথেই একেবারে বদলে গেছে। ওর উপর আমার কোনো অধিকার নেই জানি, তবু একটা কথা না বলে পারছি না। কি কথা? আপনারা জানেন ওর সাথে যে ছেলেটা এখন আছে সে আদাতে একটা ফ্রন্ট।
ভাড়ায় প্রেমিক নামে একটা পরিষেবা চালায়, আরো মেয়েদের সঙ্গে এমন করেছে। কি বললে? আমি প্রমাণ না দিলে বলতাম, কিন্তু আমি জানি আপনারা ওকে বিশ্বাস করেন। এই দেখুন। মোবাইল বের করে এই ভিডিওতে এক মেয়ে তার নামে অভিযোগ করছে। অভ্রর ফোনে কল আসে। তুমি আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে এসো, এটা গুরুত্বপূর্ণ কথা আছে। জি কাকিমা। রাত, তিথির বাড়ি, মুখোমুখি। তুমি কি সত্যি এই কাজ করো? ভাড়ায় প্রেমিক হও আর মেয়েদের সঙ্গে এমন সম্পর্ক করো? না কাকিমা, আমি শুধু তিথির জন্য এসেছিলাম, ওর অনুরোধে। এমন সবকিছু মিথ্যে? তিথি দৌড়ে এসে দাঁড়ায়। এই নাটকের লেখক কে? অরণ্য? আমি শুধু চাই তুমি আরেকবার ভাবো। তুমি চাও আমি কাউকে ভালো না বাসি? তুমি চাও আমি শুধু তোমার কষ্টে আটকে থাকি? তিথি, আমি চাইলে এখানেই শেষ করে দিতে পারি। না, এবার আমি কিছু শেষ হতে দেব না। আমার মা বাবাকে বোঝাবো, এবার আমি তোমার জন্য লড়বো। ভালোবাসার নামে যা শুরু হয়েছিল, এখন সেটা দাঁড়িয়ে আছে মিথ্যের মুখোমুখি। কিন্তু সত্যিকারের প্রেমের সবচেয়ে বড় প্রমাণ হলো, যখন একে বাঁচাতে কেউ পালিয়ে যায় না, সে লড়ে। সব যুদ্ধের পরে মানুষ চায় একটু নিঃশ্বাস। তিথিও অভ্র তাই চায়। একটা সাধারণ সকাল, একটা অগোছালো রান্নাঘর, একটা শান্ত দুপুর, আর হয়তো একটা ছোট্ট চুমু। সকালবেলা তিথির ফ্ল্যাট। তুমি আবার আমার সোফায় ঘুমিয়েছিলে? তোমার বাবার চাহনিতে আমার সাহস হয়নি অন্য কোথাও শোয়ার। তোমার সাহস আজকাল বেশ হিসেব করে বেড়ায়। ঘরের ভেতরে তেমন কিছু নেই। দুটো কাপ, একটা আধা ভাঙা কেটলি, আর দুটো মন, যারা নিজে নিজেই ধীরে ধীরে আমরা হয়ে উঠছে। রান্নাঘরে তিথি, অভ্র। তুমি লঙ্কা দিয়ে চা বানালে? আমি ভেবেছিলাম এটা আদা। তুমি একদিন না ভুল করে আমাকে লবণ দিয়ে বিয়ে করে ফেলবে। বিয়ে যদি ভুল হয়, তাহলে আমি ইচ্ছে করেই ভুল করতে চাই। তিথির মুখে হেসে ফেললেও চোখে একটা ঝিলিক খেলে যায়। এই ছেলেটা সত্যি কি অভিনয় করে, নাকি সে অভিনয় করতে করতেই সত্যিই হারিয়ে ফেলেছে নিজের আসল পরিচয়? বারান্দায় সন্ধ্যা। তুমি জানো, আমি কখনো চাইনি কারোর সাথে এমন করে থাকতে। তবে এখন তুমি হলে ভাবতে পারি। তুমি আমার জীবনে এসেছিলে ভাড়ায়, কিন্তু তোমাকে ফিরিয়ে দেওয়ার সময়টাও যেন আমার নিজের নেই। অভ্রর হাত তিথির কাঁধে আসে। তুমি চাইলে আমি থাকতে পারি, আজ কাল পরশু, যতদিন তুমি ভাড়ায় না ভাবো। এই মুহূর্তে কোনো যুদ্ধ নেই, কোনো অভিযোগ নেই, শুধু দুটো হৃদয়, একটা সত্যির, একটা সাহসের। কিন্তু এই নীরব রাতের ওপাশে এক জানলা দিয়ে অরণ্য দেখছে তাদের, চোখে আগুন, ঠোঁটে নীরব প্রতিজ্ঞা। তুই এই ছেলেকে নিয়ে কতদূর ভাবছিস তিথি? আমি তো তাকে শুধু প্রেমিক ভাবি না মা, সে আমার একমাত্র শান্তি। তিথি দরজা খুলে দেখে দাঁড়িয়ে আছে নেহা নামের এক মেয়ে, আর তার পেছনে অরণ্য, ঠোঁটে নীরব হাসি। তিথি, আমি অভ্রের পুরনো পরিচিত। ওর নামে পুলিশ রিপোর্ট ছিল যে সে পেইড রোম্যান্স স্ক্যাম এ যুক্ত। কি? নেহা, তুমি এই নাটকের নামলে কেন? অভ্র, তুই জানিস না, আমার বোন ছিল সেই প্রথম ক্লায়েন্ট যার প্রেমের ভান করে তুই ওর মন ভেঙেছিলি। তিথির চোখে যেন আগুন আর জল একসাথে খেলা করে। তুমি এমন কিছু করেছিলে? হ্যাঁ, এক সময় করেছিলাম। বোনের চিকিৎসার জন্য পয়সার দরকার ছিল, কিন্তু তিথি, তোমার সাথে সব প্রথমবার সত্যি ছিল। আমার কাছে প্রমাণ না চাই, তবে আমার বিশ্বাসও সহজ নয়। আমি চলে যাব যদি বলো, কিন্তু যাওয়ার আগে একটা কথা। কি? আমি ভাড়ায় প্রেমিক ছিলাম ঠিক, কিন্তু প্রেমের অংশটা, ওটা আমি কেনার ক্ষমতা রাখি না। ওটা আমি তোমায় ভালোবেসে পেয়েছিলাম।
তিথি একা বসেছিল, মনে মনে ভাবছিল, প্রেম কি মানে শুধুই কেউ দোষ না করলেই থাকবে, নাকি কেউ দোষ করেও যদি ভালোবাসতে শেখে তবে কি তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়? দরজায় অভ্র দাঁড়িয়ে। তুমি ভুল করেছিলে, কিন্তু আমিও করেছিলাম। তোমার প্রেমে পড়ে গেছিলাম, চিনিও তুমি ভাড়ায় এসেছিলে। তিথি উঠে দাঁড়ায় অভ্রর কাছে গিয়ে। তুমি আর কোথাও যাবে না, এবার তুমি থাকবে, চুক্তি ছাড়া, স্ক্রিপ্ট ছাড়া, শুধু আমার। তাহলে এবার শুরু হোক একটা আসল প্রেমের গল্প। ভাড়ায় নেওয়া প্রেমিক এখন আর কোনো ভাড়া নয়, সে এখন ঘরের মানুষ। প্রেম যে সত্যিই কিনে ফেলা যায় না, এই গল্পটা তার প্রমাণ হয়ে রইল। হালকা বৃষ্টির শব্দ, জানালায় অভ্র তিথি একসাথে চা খাচ্ছে। তিথি জিজ্ঞেস করে, তোমার প্রেমের দাম কত ছিল? তোমার একটা থেকে যাওয়া, বাকিটা আমি ফ্রিতে দিয়ে দিয়েছিলাম।